435 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 47% পদ ফাঁকা। তাহলে চিকিৎসক থাকলো কতজন? 53। আমি 100 জনের মধ্যে যদি বলি 53% থাকলো, তাই না? এই 53% চিকিৎসকও ওখানে ডিউটিতে নেই। কারণ কি জানেন? এদের মধ্যে 28% মতো চিকিৎসককে আবার স্বাস্থ্য অধিদপ্তর নানা কারণে সংযুক্তি দিয়ে ওএসডি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। আপনি যদি চিকিৎসকদের এইভাবে যদি চিকিৎসকদেরকে হামলাই করতে থাকেন, আপনি যদি এইভাবে যদি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করতে থাকেন, তাহলে কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে যেখানে সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা খুবই কম এবং দুর্বল, সেখানে কিন্তু এখন যেটুকু ডাক্তাররা যাচ্ছেন এরপরে কিন্তু আপনি সেই সেবাটুকু আর ওখানে আপনি কিন্তু পাবেন না। যে আমাদের এখানে কেন অবকাঠামো তৈরি হয়নি, আমাদের এখানে কেন ভালো মানে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো ভালো তৈরি হচ্ছে না, কেন ম্যানেজমেন্ট বিকেন্দ্রীকরণ অর্থাৎ সারা দেশে ছড়িয়ে পড়ছে না, কেন ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট করছেন এই কারণেই যে আপনি তো এই জায়গাটা মনোযোগ দিতে পারছেন না। যতদিন পর্যন্ত আপনি পরনির্ভরশীলতা বিদেশ নির্ভরতা কমাতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থাপনা ভালো করতে পারবেন না। প্রিয় দর্শক, স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি মেডিভয়েসের নিয়মিত আয়োজন মেডিভয়েস নিউজ রুমে। মেডিভয়েস নিউজ রুমে আমরা স্বাস্থ্য খাতের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তেমনি বেশ কিছু বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি আলোচনার জন্য, এবং এইসব বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জাতীয় দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ। প্রতীক ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম, এবং এরকম একটি আলোচনার জন্য মেডিভয়েস পরিবারকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনেছেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক সাইদুর রহমান তিনি একটি দাবি তুলেছেন যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযানের ক্ষেত্রে মেডিকেল ইন্সপেক্টর থাকতে হবে। তো উপদেষ্টার বিশেষ সহকারীর এটি মানে সরকারি উদ্যোগের কথা বলেনি, একটা দাবি জানিয়েছেন। তো এই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন, এবং হচ্ছে যে এই মেডিকেল ইন্সপেক্টরের ভূমিকাটা আসলে কিরকম হবে? একটু সংশোধনী দিয়ে দেই। সেটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় মেডিকেল ইন্সপেক্টর বলে মানে কোনো পদ নেই, কিন্তু উনি যেটা মিন করেছেন সেটা ঠিক আছে, কিন্তু এই নামে কোনো পোস্ট নেই। স্যানিটেশন ইন্সপেক্টর নামে বর্তমানে একটি পদ আছেন, কিন্তু মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন মানে উনি ওটাই ওই মেডিকেল ইন্সপেক্টর মানে হচ্ছে ওটাই বুঝাতে চেয়েছেন যে আমাদের দেখেন যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরিতে যে অভিযানগুলো পরিচালিত হয়, এই অভিযানে আমাদের এখন যেভাবে পরিচালিত হয় দুইভাবে পরিচালিত হয়। একটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলো কিংবা স্থাপনাগুলো দেখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা টিম পরিদর্শন করেন, যে শয্যা অনুপাতে রোগী অনুপাতে শয্যা অনুপাতে চিকিৎসক নার্স মেডিকেল টেকনোলজিস্ট আছেন কিনা এগুলো। আর একটা হচ্ছে যে হঠাৎ করে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটা পরিদর্শন হয় এখানে। তো এইটা নিয়ে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে সরাসরি একটা কথা তাদের বলেছে যে এই অভিযানগুলোর মধ্য দিয়ে চমক তৈরি করা যায়, কিন্তু গুণগত কোনো ডেভেলপমেন্ট হয় না আসলে। পরিবর্তন আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি একটা মেডিকেল হাসপাতালে যাবেন, একটা ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার, আপনি সেখানে আমি কি জন্য যাচ্ছি যে রোগীরা চিকিৎসাটা সঠিকভাবে পাচ্ছে কিনা, পরীক্ষাটা ডায়াগনোসিসটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং যন্ত্রপাতি রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সঠিক মাপের এবং মাত্রার এবং মানের আছে কিনা, এটা ধরার জন্য। তো এটা ধরতে হলে তো আমাকে ওই বিষয়গুলো জানতে হবে, আমাকে ওই বিষয়গুলো বুঝতে হবে। এখন আপনি একটা টিমের সঙ্গে যাচ্ছে, একজন ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, টিমের সঙ্গে একজন পুলিশ তার ক্ষমতা বলে পুলিশ যাচ্ছেন, কখনো কোনো জায়গা থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন দুইজন কর্মকর্তাকে নেওয়া হচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কিন্তু ওই টিমে কিন্তু থাকছে না। কিন্তু আপনি চোখের দেখাই কিংবা আপনার দৃশ্যমান হয়তো আপনি একটা রিয়েজেন্টের প্যাকেট দেখলেন, মেয়াদ শেষ, আপনি এটুকু করে আপনি করতে পারবেন, কিন্তু সেই রিয়েজেন্টের গুণগত মানটা কে পরীক্ষা করবে? আপনি একটা আইসিইউতে ঢুকবেন, সেখানে ইনকিউবেশন কিংবা ধরেন যে সেখানে ভেন্টিলেটর যেগুলো ব্যবহার করে সেগুলো মান আছে কিনা, আপনি যে অক্সিজেনটা দেয় সেই অক্সিজেনের মাত্রাটা অক্সিজেনের পরিমাপটা কতটুকু সঠিকভাবে যাচ্ছে কিনা, কিংবা আপনি যে ডায়াগনোসিস রিয়েজেন্ট ব্যবহার করছেন পরিমাণ, অর্থাৎ একটি ডায়াগনোসিস করার জন্য যে পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করা হয় আমাদের
মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডায়াগনস্টিক সেন্টারগুলো সেই পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করছে কিনা এবং সঠিক পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার না করলে পরীক্ষার কিন্তু প্রকৃত ফলাফলটা আসবে না। সেটা কে নির্ণয় করবে? সেটা নির্ণয় করার তো কোনো উপায় নেই যদি ওই টিমের মধ্যে যদি বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিশেষজ্ঞরা না থাকেন। তো আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্যমন্ত্রী বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান উনি মানে ওই বিষয়টি গুরুত্ব দিতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে এই টিমের মধ্যে একজন মেডিকেল স্পেশালিস্ট অর্থাৎ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রাখতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না রাখলে এই ধরনের অভিযান আপনি একের পর এক পরিচালনা করতে পারবেন কিন্তু গুণগত মানের কোনো ডেভেলপমেন্ট হবে না। এই বিষয়টা একেবারে দৃশ্যমান একটা বিষয়, নজরে থাকার কথা, নজরে পড়ার কথা মানুষের, কিন্তু এতদিন পরে এটা আসছে, এভাবে এতদিন ধরে উপেক্ষিত থাকলো কেন দাবিটা? শোনেন, এখানে হয়েছে কি যে উপেক্ষিত বিষয়টা আসলে আপনি মানে কাকে বলবেন, মানে মানুষ আমরা তো অভিযোগ করেছে, আমি যদি একজন নাগরিকের জায়গা থেকে হই, আমি তো বিভিন্ন সময় দেখি যে নাগরিকরা যখন হাসপাতালে যায় ট্রিটমেন্ট যখন পায় না, ভুল চিকিৎসা হয়, ভুল পরীক্ষা হয়, তখন তারা কিন্তু অভিযোগ করে। কিন্তু এখন অভিযোগগুলো তো দেখার দায়িত্ব ছিল হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি। হ্যাঁ, এখন তারা এই বিষয়গুলো কখনো যে দেখেনি তা না। আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক দেরি করে ফেলে। এখন এই বিষয়গুলো কাউকে না কাউকে তো প্রশ্ন করতে হয়, প্রশ্ন যে হচ্ছে না তা না। এখন উনি যে জায়গায় দায়িত্বে আছেন, বিশেষ সহকারী যে জায়গাটায় দায়িত্বে আছেন, উনি ওই জায়গা থেকে যেহেতু উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকও বটে, উনি একজন গবেষক, হ্যাঁ, উনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি অনেক কিছু জানেন। তো উনি এই বিষয়টা রেইজ করেছেন। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো তো আগেও হয়েছে, কিন্তু এই বিষয়গুলো যে আজকে নতুন তা না, কিন্তু এই বিষয়গুলো আগে হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। আমার কথা যে তাহলে ইমপ্লিমেন্ট, এখন উনি এই পদে দায়িত্বে আছেন, তাহলে আমি একটা জিনিস তার কাছে খুব এক্সপেকটেশন আমার আশা থাকবে যে উনি যেহেতু বিষয়টা রেইজ করেছেন এবং উনি যেহেতু এরকম একটা জায়গায় দায়িত্বে আছেন, তা আমি আশা করব যে খুব শিগগির উনি নিজে উদ্যোগ নিয়ে এরকম একটা টিম গঠন করে দিবেন, যে টিমটা মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে পরিদর্শন করতে পারবেন। আপনি দেখেন একটা বিষয় কিভাবে চলছে, দেখেন আমাদের ঢাকায় তো ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান হয়, ঢাকার বাইরে সিভিল সার্জনরা ওই তদারকিগুলো মাঝে মধ্যে করেন। হ্যাঁ, সিভিল সার্জন কিন্তু বিশেষজ্ঞ না, কিন্তু একজন সিভিল সার্জন একটি বিষয়ের একজন চিকিৎসক, উনি একটা ক্লিনিক্যাল চিকিৎসক। উনি তো কিন্তু ইমেজিং বিভাগে কিংবা ধরুন যে রেডিওলজি এই বিভাগগুলো তো উনি ঠিক মতো বুঝবেন না, তাই না? তারপরে উনি হচ্ছে যে আমি এর আগে যে কথাগুলো বললাম যে ল্যাকিংয়ের কথাগুলো, সেগুলো তো ওনার বোঝার কথা না। তার মানে আমাদের টোটাল এর আগে কি হতো, এর আগে একটা সিস্টেম ছিল স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে স্যানিটেশন ইন্সপেক্টর ছিল, অর্থাৎ তারাই হচ্ছে যে এই বিষয়গুলো তদারকি করতেন, কিন্তু তাদের এখতিয়ার ছিল খুব কম বিষয়। তারা জনস্বাস্থ্যের ঝুঁকিটা দেখতেন, তারা সেখানে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তৈরি হয়েছে কিনা, সেখানে পানি বিশুদ্ধ হাসপাতালগুলোতে কিংবা অন্য যে পরিবেশ দূষণের বিষয়গুলো তারা এর সঙ্গে ইনক্লুড করা ছিল। কিন্তু স্পেসিফিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানুষের সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য তদারকির যে ব্যবস্থাটা, সেটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশে নেই। সম্প্রতি সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একটি বিষয় আন্দোলন করছিলেন যে তাদের মেডিকেল কলেজে কোনো হাসপাতাল নেই, তারা হাসপাতালের জন্য আন্দোলন করছিলেন এবং হচ্ছে যে তাদের যে শিক্ষাটা তারা পান সেটা প্র্যাকটিক্যালি নেওয়ার জন্য একটা আন্দোলন তারা করছিলেন। সে আন্দোলনে তারা সড়কে নেমেছেন, মানে দীর্ঘদিন বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে এসেছেন, এরপরে তারা সড়কে নেমেছেন এবং সড়কে নামার পরে যেটা হয়েছে, সেনাবাহিনী তাদের উপর লাঠিচার্জ করেছে। প্রশ্নটা হচ্ছে যে তাদের প্রতি কি অবহেলা হচ্ছে? মানে যে শিক্ষা পাওয়ার কথা সেটা কি আসলেই তারা পাচ্ছেন নাকি? শুধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ বলে না, এটা সারা দেশে অনেক মেডিকেল কলেজে এরকম যেখানে হাসপাতাল নেই, তারা কি আসলে শিক্ষাটা পান? দেখেন, মানে একটি রাষ্ট্রে কিংবা সমাজে কোনো ব্যবস্থাপনায় যখন দিনের পর দিন বছরের পর বছর মানে কোনো একটি ফাঁক থেকে যায়, কোনো একটি গলদ থেকে যায়, অনিয়ম থেকে যায়, সেটি কোনো একটি ঘটনার মধ্য দিয়ে বেরিয়ে আসে। এই যে এখন যে মেডিকেল কলেজগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় যে কয়েকটি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছিল, তার মধ্যে এটি একটি। এখন রাজনৈতিক বিবেচনায় মেডিকেল কলেজ আপনি করছেন, কেন করছেন? আপনি আপনার এলাকায় নির্বাচন করবেন, আপনি আপনার এলাকার মানুষের ভোট নেওয়ার জন্য এবং তাদের দৃষ্টি আকর্ষণের জন্য যে আপনি এই কাজগুলো করছেন। এখন এটি তো একটি পণ্য না, এটি আর সব চিকিৎসা সেবা কিন্তু বাজারে পাওয়া
কিংবা আমাদের দৈনন্দিন ব্যবহৃত আসব পণ্যের মতো একটি পণ্য না, কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে অনেকগুলো ইন্ডিকেটর জড়িত, এবং সমস্ত ইন্ডিকেটরগুলো যদি সক্রিয় না হয় আপনি সঠিক চিকিৎসা কখনোই পাবেন না। একটা মেডিকেল কলেজ আপনি করলেন, একটি মেডিকেল কলেজ করলে কি আপনি মনে করলেন যে সেখান থেকে আপনি মানে MBBS চিকিৎসক বের হয়ে যাবে? প্রশ্ন আসে না। হ্যাঁ, তারা বের হতে পারবে, তারা খোলস নিয়ে বের হবে, কিন্তু মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের যে বিষয়গুলো তারা সেটি পাবে না। কেন পাবে না? একটি মেডিকেল কলেজের সঙ্গে একটি হাসপাতাল খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালাতে স্পষ্ট করে বলা আছে যে আপনি একটি মেডিকেল কলেজ করতে হইলে আপনাকে এত শয্যার একটি হাসপাতাল সঙ্গে করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে যে এই যে স্টুডেন্টগুলো যারা ভর্তি হয় তারা যখন ধরেন যে আপনার 3rd সেমিস্টার কিংবা 4th সেমিস্টার অর্থাৎ 3rd ইয়ারে যখন তারা উঠে যায়, 2nd ইয়ার যখন শেষ হয়ে যায় তখন তাদের ওয়ার্ডে যেতে হয় প্র্যাকটিক্যালের জন্য। এখন এখানে দেখেন যে 500-550 মতো শিক্ষার্থী এখন পর্যন্ত, এবং সেখানে 550 মতো শিক্ষার্থী হলো, সেখানে অনেকগুলো ব্যাচ হয়েছে। তাহলে এই যে এতগুলো ব্যাচ, হ্যাঁ, এরা কিন্তু তাদের প্রয়োজনীয় কিন্তু যে প্র্যাকটিক্যাল যেটা, অর্থাৎ আপনি একটা ক্লাসের জিনিস একটা জিনিস পড়ে গেলেন, পড়ে আপনি তো এখন সেটা দেখবেন যে আসলে ওই জিনিসটা কতটুকু যথার্থ, তাই না? সেটা রোগীর সঙ্গে তো আপনি অ্যাডজাস্টমেন্ট করতে, তাহলে তো আপনার প্রকৃত জ্ঞানটা আপনি আহরিত হবে, কিন্তু সেটি হয়নি কেন? এই মেডিকেল কলেজটা করা হয়েছে তখন রাজনৈতিক বিবেচনা এই কারণেই যে ওখানে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার, সেই 50 শয্যার হাসপাতালের গ্রাউন্ডের ভিতরে একটা মেডিকেল কলেজ প্রথমে তৈরি করা হলো, এবং সবচেয়ে কি জানেন যে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা নতুন ছিল তখন। এমনি তো আমাদের দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা আপনি জানেন যে খুবই নাজুক অবস্থা। এখন সেখানে আপনি একটা মেডিকেল কলেজ করে সুনামগঞ্জের মতো একটা জায়গা আপনি একটা মেডিকেল কলেজ করলেন, এবং তার একমাত্র নির্ভরশীলতা কি? ওই 50 শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আচ্ছা, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো আপনি কোনো রকম প্র্যাকটিক্যাল করতে পারেন, কারণ সেখানে তাদের পক্ষে তো মর্চুয়ারি রাখা সম্ভব না, তাদের পক্ষে তো সেখানে লাশ মানে সংগ্রহ করে রাখা সম্ভব না, তাই না? আপনি প্র্যাকটিক্যাল পারলেন না। এই যে ছেলেমেয়েগুলো এতদিন পরে এসে, এতগুলো ব্যাচ পরে এসে তারা যে সমস্ত দাবি নিয়ে, অর্থাৎ তারা কিন্তু তাদের দাবিটা কিন্তু যৌক্তিক, কিন্তু তাদের এই দাবি করারও কথা না, রাষ্ট্রের কাছে এই দাবি করার কথা। যখন সে মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছে, যখন সে মেডিকেল কলেজে পড়বে, সরকারি মেডিকেল কলেজে পড়বে, তখন সে জানে যে সরকারি মেডিকেল কলেজে আমি এই ইন্ডিকেটরগুলো, ইকুইপমেন্টগুলো আমি পাবো আমার চিকিৎসা শিক্ষার জন্য। এইটার জন্য আবার তাকে আন্দোলন করতে হবে কেন, তাই না? এইটা করতে হচ্ছে শুধুমাত্র আমাদের রাজনৈতিক আচরণের কারণে, যে আমরা সবকিছুর সঙ্গেই আমাদের রাজনীতিকে জড়িয়ে ফেলি। না হলে কিন্তু এই মেডিকেল কলেজ হতো না। এই মেডিকেল কলেজগুলো না হলে কি হতো? এই সমস্ত ছেলেমেয়েগুলো বিভিন্ন মেডিকেল কলেজ, যেগুলোকে ওয়েল ইকুইপ মেডিকেল কলেজ, সেগুলোতে ভর্তি হতো এবং তারা সেখান থেকে ভালো এডুকেশন পেত। আপনি দেখেন যে এরপরে কি করলো তারা, ওই মেডিকেল কলেজ তারা যখন ওখানে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করলো, সেখান থেকে তারা নতুন একটা ভবন করলো আবার 2023 সালে এসে, আর একটা জায়গায় দিরাই নামে একটা জায়গায়, সেখানে তারা একটা ভবন করলো। ভবন করে সেখানে তারা মেডিকেল কলেজও ভবনটা করেছে এবং হাসপাতালও করবে বলে তারা করেছে। এখন আপনি দুটো সংকট তৈরি করলেন আবার। এখানে হাসপাতালটা তৈরি হয়নি, কিন্তু স্টুডেন্টদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। নির্মাণাধীন ভবন একটা আছে, সেখানে ক্লাস শুরু হয়ে গেছে। আগে না হলে তাও দুই পা যে একটা রোগীকে দেখতে পেত, তাই না, জরুরি রোগী থাকলে। এখন তো সেটাও হচ্ছে না, তাই না? তাহলে এখন আপনি কি বলতে চান যে এই মেডিকেল কলেজটা তাহলে কবে হবে? হাসপাতালটা PWD বলেছে যে এখনো কোনো কিছু হয়নি, যন্ত্রপাতি কেনাটা প্রক্রিয়াধীন আছে, জনবল নিয়োগের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, কোনো অনুমোদন হয়নি, এবং অনুমোদন প্রক্রিয়া শুরু হইলেও সেটা অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে নিয়োগ দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন যে এই যে 2021 সালে একটা কলেজ শুরু হইলো, আজকে 2025 সালে এসেও একটা মেডিকেল হাসপাতাল, তার একটা হাসপাতাল পেল না, তাহলে আপনি এই মেডিকেল শিক্ষার কি দরকার আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনি একটু যুক্ত করছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় বলা হয়েছে, আমরা দেখি যে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয় শিক্ষার্থী ভর্তিতে, কারণ হচ্ছে তারা নীতিমালা পূরণ করে নাই। তো সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে, তারা যখন নীতিমালা পূরণ করছে না? সরকারি হাসপাতালগুলোর, মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে নীতিমালা পূরণ না করার বিষয়টি খুবই ব্যতিক্রম, সাধারণত হয় না। কিন্তু
আমরা বিগত সরকারের সময়েই দেখেছি, মানে এর আগে ধরেন যে এটা আমি কখনো দেখিনি এর আগে যে একটি মেডিকেল কলেজ করবে, সেখানে কোনো হাসপাতাল থাকবে না। এটি একসঙ্গেই হতো, হয় হাসপাতাল ছিল আগে, কিংবা সেই হাসপাতালটাকে অনেক মানে 250 শয্যায় কিংবা 500 শয্যায় উন্নীত করা হচ্ছে, দেন হচ্ছে সেখানে একটা মেডিকেল কলেজও করা হয়েছে। বিগত সরকারের সময় এই ঘটনাগুলো ঘটেছে। এবং দেখেন, এটা কিন্তু এরা জানে, স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু জানে, কারণ স্বাস্থ্য অধিদপ্তর ইন্সপেকশনে যেতে হয়তো স্বাস্থ্য অধিদপ্তরকে মেডিকেল কলেজগুলোর পাশাপাশি যে মেডিকেল হাসপাতালটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা, চালু হয়েছে কিনা, এটা কিন্তু তাদের ইন্সপেকশনে যেতে হয়। তারা নিশ্চয়ই ইন্সপেকশনে গিয়েছে, তারা ইন্সপেকশনে এসেছে, তারা রিপোর্টও লিখেছে, এবং রিপোর্টে তারা খাতায় মন্তব্যের ঘরে লিখেছে ভালো। কারণটা হচ্ছে এখানে প্রভাব কাজ করেছে। এখানে যে বিষয়টা যে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, মানে শিক্ষার্থীরা মার খাচ্ছে কেন, এটা আমাদেরকে আসলে কি বার্তাটা দিচ্ছে? শোনেন, এইটা আসলে মানে প্রত্যেক অর্গানগুলো তাদের মতো করে কাজ করে। এখানে সেনাবাহিনী যে কাজটা করেছে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা করেছে, নিশ্চয় তাদের উপরে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই তারা যে কাজগুলো স্টুডেন্টদের উপরে চড়া হয়েছে কিংবা হয়েছে, নিশ্চয়ই এইগুলো সবারই একটা অর্গান অনুযায়ী সবাইকে সব কাজ করতে হয়। সেই পরিস্থিতিটা তৈরি, ধরেন যে এই পরিস্থিতি হয়তো আরও বিরূপ পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এই বিরূপ পরিস্থিতি তৈরির রাস্তা কেন খুলে দিলেন? তাহলে তো ধরেন যে আপনার রাষ্ট্রের এতগুলো ইন্ডিকেটর, এতগুলো অর্গানকে এইভাবে আচরণ করতে হয় না, আপনি কেন এই আচরণগুলো করবেন, তাই না? আর এইখানে হয় কি, প্রত্যেকটা ঘটনা যখন আপনি সামাল দিতে যাবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাবেন, তখন নানা ধরনের ভুল ত্রুটি, নানা ধরনের অবিবেচনা কাজ করে। হ্যাঁ, কিন্তু সেইটাকে আপনি কিন্তু এটি স্থায়ী না। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু দেখেন, একটা ঘটনা থেকে হয়তো পরবর্তী সময়ে তো আপনি কি এরকম দেখেছেন যে এরকম আর কিন্তু স্টুডেন্টদের উপরে এতটা চড়াও আর কোনো ঘটনা ঘটেনি কিন্তু, অর্থাৎ এইগুলোর প্রতিনিয়ত না, নিত্য না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে অনিয়মগুলো করে আসছেন, সেই অনিয়মগুলো প্রতিদিন ঘটছে। তো এখানে যে বিষয়টা যে মানে এই শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের পর 2-3 দিন পেরিয়ে গেছে অলরেডি, এবং মানে এটা নিয়ে হচ্ছে যে উল্লেখযোগ্য তেমন কারো কোনো বক্তব্য আমরা শুনিনি। তো এটাকে কিভাবে দেখছেন, বা কোনো উদ্যোগ নেওয়া হয় নাই? না, উদ্যোগ নেওয়া হয়নি মানে কি, শিক্ষার্থীরা কিন্তু শাটডাউনে গিয়েছেন। হ্যাঁ, আমি কালকে রাতেও আমি মানে ওদের সঙ্গে কথা বলেছি, সুনামগঞ্জের স্টুডেন্ট, তারপর ওখানে যারা গণমাধ্যম কর্মী আছে, সাংবাদিক আছে, কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কথা বলেছি। উচ্চ পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা আছে, সেখান থেকে নিশ্চয়ই তারা আশা করছে যে কোনো ভালো ফল যদি তারা পায়, তাহলে তারা তাদের আন্দোলনটা উইথড্র করে ফেলবে। এখন এইটা আসলে আপনাকে তাৎক্ষণিকভাবে কি সমাধান দিতে পারবেন আন্দোলনকারীদের? আপনাকে আবার আন্দোলনকারীকে বলতে হবে যে আরো 1 বছর আমাদের সময় দিতে হবে, মানে এর বাইরে তো সময় চাওয়ার বাইরে তো আসলে আর কিছু করার নেই। তো আপনি এটা তো এরকম না যে আপনি বাজারে গেলেন, হ্যাঁ, এখন সরকার 100 কোটি টাকা, ধরেন সরকারের কাছে টাকা আছে, সরকারের কাছে টাকা থাকে, সরকার 50 কোটি টাকা দিয়ে দিল, দিয়ে বলছে ভাই যাও এই বাজারে যাও, যে এই এতগুলো মেডিকেল করে হাসপাতালের রোগী কিনে আনো, আর এতগুলো হাসপাতাল শয্যা টজ্জা কিনে এনে সাজাও এটা সুন্দর করে। সেটা তো সম্ভব না। আপনাকে নিয়ম মতে যেতে হবে, এবং আপনাকে সেই স্টুডেন্টদের কাছে আবারও আপনাকে করজোরে বলতে হবে, অনুরোধ করতে হবে, আহ্বান জানা হচ্ছে যে বাবারা, যে আমরা এতদিনের মধ্যে, তবে একটা জিনিস কমিটমেন্টটা করতে হবে, সেটা হচ্ছে যে এই কমিটমেন্টটা যেন সেই অনুযায়ী যেন কাজ হয়, যে আমি এতদিনের মধ্যে আমরা আপনাদের জন্য এই মেডিকেল হাসপাতালটা চালু করে দিব। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে আসি। সম্প্রতি চীন নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। হাসপাতাল প্রতিষ্ঠা নিয়ে তো জেলায় জেলায় অনেক একরকম তোড়জোড়ি চলছে, সবাই চাচ্ছে নিজ নিজ এলাকায়। এর মধ্যে চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা সমঝোতা স্মারক হয়েছে। তো ওখানে আমরা দেখছিলাম যে চীনের পক্ষ বলছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে $138.20 মিলিয়ন তারা বরাদ্দ দিবে। স্বাস্থ্য খাতে যদি চীন এই ধরনের বিনিয়োগ করে, বা বিদেশি যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসলে মানে কেমন উন্নতি আসতে পারে, বা পরিবর্তনটা হতে পারে কিরকম? আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে যে কোনো বিনিয়োগই খুব ফলপ্রসূ এবং খুব আশাজনক। কারণ হচ্ছে যে আমাদের তো নানা ধরনের সংকট তো আছে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে। তো যে কোনো বিনিয়োগ আমরা খুব ভালো, আমাদের স্বাগতম জানানো উচিত, এবং আমরা জানাইও সেটি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি এই বিনিয়োগটা প্রয়োগ করবেন কিভাবে, কতটুকু কার্যকর করবেন। আপনি এই টাকা খরচ করতে পারবেন, কিন্তু এই টাকাটা আপনি কোন পথে কোন
ওয়েতে, কোন পথে এবং কোন কাজে ব্যয় করে, সেটি আপনার জন্য সবচেয়ে বিবেচ্য বিষয়। এখন যে কোনো ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো নতুন নতুন দরজা খুলে যায়, অর্থনীতির দরজা খুলে যায়, রাজনীতির দরজা খুলে যায়। এখন যে সরকারটা ক্ষমতায় এসেছে, এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে এতদিন কিন্তু চীনকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানে এরকম আলোচনা হয়নি, কিন্তু আমরা টুকটাক দেখেছি। এখন চীন খুব আগ্রহ প্রকাশ করেছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটি দিক। এই কারণে চীন তো খুবই উন্নত একটি বিশ্বের উন্নত একটি কান্ট্রি, এবং চীন সব নানা দিক দিয়েই চীন শিক্ষিত এবং খুবই মানে প্রশিক্ষিত, দক্ষ, অগ্রসর একটা রাষ্ট্র, একটা দেশ। চীন এখানে যেটা বলেছে স্বাস্থ্য ব্যবস্থাপনা এখন আমাদের এখানে তারা বিনিয়োগ করতে চায়। সেই বিনিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছিল যে প্রথমে চীনের এরকম একটা প্রস্তাব দিল, দেওয়ার পরে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল কিন্তু সরকারের সঙ্গে একটা প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিলেন। তারা সেখানে পর্যবেক্ষণ করে এসেছেন যে সেখানে বাংলাদেশের রোগীরা গেলে কি পরিমাণ চিকিৎসা পেতে পারে। তারপরে সেখান থেকে ফিরে এসে আমাদের প্রধান উপদেষ্টা চীন গেলেন এবং সেখানকার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উনি একটা বৈঠক করলেন। বৈঠকের পরে একটা প্রতিনিধি দল আবার ঢাকায় এলেন। এখন যেটা গত কয়েকদিন ধরে যেটা তারা আলোচনা করেছে, আলোচনা করে তারা একটা সিনেট ভবনে একটা প্রোগ্রাম হয়েছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন। সেই প্রোগ্রামে প্রথমে বলা হয়েছে যে চীন আমাদের এত টাকা বিনিয়োগ করতে চান, অর্থাৎ 138.20, যেটা বাংলা আমাদের টাকায় আসে 1678 কোটি টাকা, অর্থাৎ 1678 কোটি টাকা তারা বিনিয়োগ করতে চায়। এখন এরপরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, অর্থাৎ আপনি এখন যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিসির সঙ্গে আলোচনা হয়েছে, সেখানেও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে যে আপনার ওই যে চীন যে বিনিয়োগ করবে তার একটা অংশ। এরপরে যেটা হয়েছে যে ওই শি জিনপিং এর সঙ্গে আলোচনা করার পরে আসার পরে চীন বলেছে বাংলাদেশে তারা প্রথমত তারা অনেকগুলো হাসপাতাল করতে চায়, প্রথমত তারা 3টি বড় হাসপাতাল করবে বাংলাদেশে তারা। এখন এই বিনিয়োগটা যে তারা দিতে চায় 1678 কোটি টাকা, এই বিনিয়োগটা তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় অবকাঠামোগত এবং প্রযুক্তিগত উন্নয়নে তারা দিতে চায়। আমরাও নিতে চাই, কারণ আমাদের তো দরকার আছে। এখন এই যে ধরেন যে আপনি নতুন একটা বিনিয়োগ নিচ্ছেন, এখন এই বিনিয়োগটা আপনি কোথায় ব্যয় করবেন? আপনাকে প্রথমে এই রোডম্যাপটাকে তৈরি করতে হবে, এই প্ল্যানটা আগে আপনাকে তৈরি করতে হবে। এখন নিশ্চয়ই আমি বলবো যে বর্তমান সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সেই রোডম্যাপটা আছে, তারা সেই প্ল্যান অনুযায়ী এই বিনিয়োগটা কাজে লাগাবেন। কারণ হচ্ছে যে বিনিয়োগটা যদি আপনি একবার কাজে লাগাইতে না পারেন, নেক্সটে কিন্তু আপনার বিনিয়োগ আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু পৃথিবীতে অনেক কিছু দেখা গেছে যে বিশ্বব্যাংক অনেক প্রতিষ্ঠানে, ইভেন আমাদের দেশেও অনেকগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনা অবকাঠামো তৈরি করে দিয়েছে, পরে সেগুলো আমরা আর রান করাইতে না পারার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যেটা আমাকে বলতে চাচ্ছেন যে এই বিনিয়োগটা কোন ইয়েতে ব্যয় করা হবে, নাকি বাংলাদেশের উপকারটা কি হচ্ছে, আসলে উপকারটা কি হচ্ছে? আচ্ছা, উপকারটাতে সেটা হচ্ছে যে ওরা যে একটু বলেছে হাসপাতাল তৈরি করবে একটা, 2 নম্বর হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন করবে। তো এখন আমার একটু সাজেশন আছে এই জায়গাটায়, একটু সাজেশন সরকারের কাছে কিংবা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কাছে, যে সেটা হয়েছে যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এখন খুব যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনবল। আপনার জনবল এবং যন্ত্রপাতি, এই দুটো আমাদের খুব বেশি প্রয়োজন। কেন জানেন? সেটা হয়েছে যে আমাদের কিন্তু অবকাঠামো আছে, আমাদের যে নেই তা না। হ্যাঁ, এখন একটা যেটা হচ্ছে যেহেতু রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাপনাটা চাপ বাড়ছে এই কারণেই। কারণটা হচ্ছে যে আপনার ওই ঢাকার বাইরে, রাজধানীর বাইরে যে চিকিৎসা ব্যবস্থাপনা, সরকারি যে চিকিৎসা, সেটা খুব ডেভেলপ করেনি, সেটা ফাংশন করছে না, বেসরকারিটাও না সরকারিটাও না, যে কারণে মানুষ বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছে। তো ঢাকায় আপনি অবকাঠামো বাড়িয়ে কিন্তু হাসপাতাল বাড়িয়ে কিন্তু আপনি কিন্তু এটা সমাধান করতে পারবেন না, কারণ আপনি যত হাসপাতাল বাড়াবেন আপনি বাইরের লোকজন আরও ঢাকামুখী হবে। তার মানে কি জনগণকে অর্থাৎ রোগীদেরকে ঢাকার বাইরে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে তারা ঢাকায় আসবে না। কিন্তু আমাদের অবকাঠামোটা হচ্ছে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। কারেক্ট, অবকাঠামোটা বিকেন্দ্রীকরণ দরকার। কারণ কি আমাদের অনেক অবকাঠামো আছে, আপনি জানেন 435টা উপজেলায়
435টার বেশি, কোনো কোনো উপজেলায় 2-3টি করে আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, থানা স্বাস্থ্য কেন্দ্র আছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, জেলা সদর হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, তারপরে মেডিকেল কলেজ আছে। এই অবকাঠামো কিন্তু আছে, কিন্তু এই অবকাঠামোগুলোতে আপনার জনবল নেই, ডাক্তার নেই, হ্যাঁ, মেডিকেল কলেজগুলোতে শিক্ষক নেই, হ্যাঁ, আপনার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিংবা সদর হাসপাতালগুলোতে, জেলা সদর হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট নেই, সেখানে মেশিন নেই, যন্ত্রপাতি নেই, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ইভেন আপনি ঢাকার মতো জায়গায় আপনি বলেন যে ক্যান্সার হাসপাতাল কিংবা কিডনি হাসপাতালের মতো জায়গায়, হ্যাঁ, কিছুদিন আগেও ক্যান্সার হাসপাতালে সমস্ত মেশিন বন্ধ ছিল, কেমোথেরাপির বন্ধ ছিল, নষ্ট ছিল, মানে এরকম একটা বিশেষায়িত হাসপাতালে মেশিন বন্ধ, হ্যাঁ, এবং আছে বহুদিন ধরে মেশিন বন্ধ। সেখানে এখন 2টি মেশিন নতুন করে সংযুক্ত করা হয়েছে। তো এই যে বিনিয়োগটা যেটা দিবে, এখন ধরেন যে দেশ বিনিয়োগ দিবে তাদের এক ধরনের আশা থাকে, তাদেরও একটা রোড ম্যাপ থাকে যে তারা কোন খাতে বিনিয়োগ করতে চায়। যে দেশ বিনিয়োগ দিবে তাদেরও কিন্তু একটা চাহিদা আছে যে আমি কোন খাতে আমার নিলে ভালো হবে। তো আমি বলবো যে সরকারের এই কর্মকর্তারা কিংবা সরকার বিশেষজ্ঞ যারা আছেন স্বাস্থ্য ব্যবস্থাপনায়, তারা যদি বিবেচনাটা করে সঠিকভাবে বিনিয়োগটা কাজে লাগান, তাহলে এই বিনিয়োগটা মানুষের কাজে আসবে। আপনি বলছিলেন জনবলের কথা, তো জনবলের বিষয়টা যদি আমরা ধরি তাহলে হচ্ছে মানে বিদেশ থেকে কি জনবল নিয়ে আসার কথা আপনি বলছেন? না, তাহলে তো আবার দেশি চিকিৎসক যারা আছেন তাদের ক্ষেত্রে সংকট তৈরি হবে। কারেক্ট। আমি বলতে চাচ্ছি যে জনবল নিয়োগের জন্য আমরা জনবল কেন নিয়োগ দিতে পারছি না? জনবল নিয়োগ দিতে পারছি না যে ফিনান্সিয়াল বিষয় আছে, একটা অর্থ লাগে, হ্যাঁ, অর্থনৈতিক বিষয় আছে। আপনি নার্স যদি নিয়োগ দিতে চান, হ্যাঁ, আপনি যদি ডাক্তার নিয়োগ দিতে চান, সরকার যদি বলেছে 2000 ডাক্তার বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 ডাক্তার নিয়োগ দিবেন। আপনি যদি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে চান, তাহলে তো আপনাকে ফিনান্সিয়ালি হেল্প মানে স্বাবলম্বী হতে হবে, আপনাকে ফিনান্স বাড়াইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনি এদের এই অর্থের জন্য তো আপনি নিয়োগটা দিতে পারছেন না। 1 2 নম্বর হচ্ছে জনবল নিয়োগ বলতে আরেকটা যেন বুঝে যাচ্ছে প্রশিক্ষিত জনবল। হ্যাঁ, আপনি যে জনবলটা আমাদের এখান থেকে, আপনি কি ধারণা যে মেডিকেল কলেজ থেকে পাশ করলে একজন ডাক্তার হয়ে, তা তো না, তাই না? তাকে তো এমডি করতে হয়, এফসিপিএস করতে হয়, তাই না? এই যে নার্সরা যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ নিতে হয়, একটা ভালো নার্স ইনস্টিটিউট তৈরি করা দরকার, মেডিকেল টেকনোলজিস্টদের ভালো ইনস্টিটিউট তৈরি করার দরকার। এই ছোট ছোট যে বিষয়গুলো আমরা দেখি, যেগুলো আমরা সাধারণত মানুষ বুঝি না। হ্যাঁ, আপনি হাসপাতালে গেলে আপনি প্রথমত ডাক্তারের পরে আপনাকে দেখে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। কিন্তু আপনি কি জানেন যে মেডিকেল টেকনোলজিতে শিক্ষার ব্যবস্থাটা কি বাংলাদেশে কত দুর্বল অবস্থায় রয়েছে তারা? তো সেই জায়গাগুলোতে বিনিয়োগ, আমি বলছি যে এই জায়গাগুলোতে যদি বিনিয়োগ করে তাহলে প্রশিক্ষিত জনবলটা তৈরি হবে, হ্যাঁ, মানুষ চিকিৎসক নিয়োগ হবে, নিয়োগ হলে দেন হচ্ছে যে আপনি সেখানে তারা কাজ করতে পারবে। আপনি মোটামুটি বলে ফেলছেন এই বিষয়ে। তারপরেও এটা যদি আরেকটু যুক্ত করতেন যে এখানে যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে অবকাঠামোর নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষা বিনিময়, যে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের মেডিকেলগুলোর শিক্ষা বিনিময়, এবং হচ্ছে এখানে বিশেষ করে বাংলাদেশি প্রযুক্তি সহযোগিতা, যেমন রোবোটিক সেন্টার সহ আরো অনেক কিছু এখানে স্থাপনের কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনটা জরুরি? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাইলেও কিন্তু আবার সব বিনিয়োগ আপনার মতো করে আপনি সম্ভব না, ব্যয় করতে পারবেন না, কিছুটা অংশ, তবে কিছুটা ছাড় থাকে। হ্যাঁ, তা আমি বলবো যে একেবারেই যদি ধরেন যে আমার তো অভাব আছে, তাই না, মানে আমার তো অভাব, আমার তো টাকা লাগবে, আমার কিন্তু একটা কেমোথেরাপি মেশিন লাগবে, হ্যাঁ, আমার মানে হৃদরোগ হাসপাতালে আমার একটা মেশিন লাগবে, আমার এই যে ঢাকার বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই যে মানুষ মানে চিকিৎসা পাচ্ছে না, রোগ নির্ণয় করতে পারছে, ওখানে আমার মেশিন লাগবে। আসলে আমার বললে লাভ নেই, এই মেশিনগুলো আমাকে কিনতে হবে। আপনি 50 বছরও তো মানে কোন পরিবর্তন হয়নি স্বাস্থ্য ব্যবস্থাপনা। 40 বছর ধরে আপনি এই যে আজকে দেখেন স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে চিকিৎসা ব্যবস্থাপনা 40 বছর ধরে একই আছে। আপনি 40 বছরে কোনো পরিবর্তন তো করতে পারেনি, কোনো সরকার তো পরিবর্তন করতে পারেনি। তাহলে যখন যে বিনিয়োগটা আসবে, আমি বলবো যে বিনিয়োগটা ছোট হোক বড় হোক, সে বিনিয়োগটা আপনি লজ্জা কিংবা এইসব বিবেচনা না করে আপনি বলেন যে ভাই আমার একটা মানে কেমোথেরাপি মেশিন লাগবে, হ্যাঁ, আমার 3টা মেশিন লাগবে, আমার 10টা মেশিন লাগবে। আপনি সেই টাকা থেকে 10টা মেশিন কিনে ফেলেন। আপনি প্রযুক্তিগত সহায়তা চীনকে বলেন যে আপনার ওখানে এত কিছু করেন আপনারা, হ্যাঁ, আপনি আমাদের দেশে এসে, হ্যাঁ, একটু আমাদের ডাক্তারদের, আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের, আমাদের নার্সদের একটু প্রশিক্ষণ
দেন, কিংবা আপনি এদেরকে আপনার ওখানে নিয়ে যান, নিয়ে যে অবস্থাটা দেখান। আরেকটা বিষয় আমি একটু বলবো যে মানে এই যে এইসব বিনিয়োগের মধ্যে একটা সেটা যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অর্থাৎ আপনার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আমাদের দেশে কিন্তু নেই, আমাদের ধরেন যে একজন ডাক্তারকে পরিচালক করে দেওয়া হয়, একজন ক্লিনিক্যাল ডক্টর উনি পরিচালক হয়ে যান একটা হাসপাতালের, অথচ মানে ওনার পক্ষে কিন্তু ব্যবস্থাপনাটা সামলানো কিন্তু সম্ভব না, কারণ উনি ব্যবস্থাপনাটা জানেন না, উনি সারাদিন রোগী দেখেছেন, ক্লিনিক্যাল বিষয়ে পড়াশোনা করেছেন। তো আমি বলবো যে এই ক্ষেত্রেও এই বিনিয়োগটা এই ক্ষেত্রেও একটু ব্যয় করা যায় কিনা, যে চিকিৎসা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে। আপনি খুব চমৎকারভাবে বিষয়গুলো বলছিলেন, তবে আমরা আরেকটা দিকের উপর একটু দৃষ্টি দিতে চাই যে চিকিৎসা খাতে এই ধরনের যে বিদেশ নির্ভরতা তৈরি হচ্ছে, এটিকে কিভাবে দেখছেন? বিদেশ নির্ভরতাটা আপনি যখন আপনার ঘরের মানুষকে, তাই না, আপনি যখন আপনার রাষ্ট্রের নাগরিককে যখন সুবিধা দিতে পারবেন না, তার চাহিদা পূরণ করতে পারবেন না, সে তো চাহিদা পূরণ করবেই, আপনি চান বা না চান, হ্যাঁ, সে তখন বাইরের দিকে যাবেই। এটা আমি বললাম যে খুবই সাধারণ কথা থেকে, যে আপনি যেমন আপনার আমি যদি একটা ঘরের কথা বলি, আমার ঘরে যদি আমি সন্তানকে যদি অভাব পূরণ করতে না পারি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন সে তার মতো করে বাইরে থেকে যাবে, বাইরে চোখ যাবে, তাই না, সে মানে নানা ব্যবস্থা করবে। এটা একটা দিক বললাম। আর 2 নম্বরটা দিক হচ্ছে কি জানেন, যে চিকিৎসা আমাদের যে বিদেশ নির্ভরতা যে বেড়েছে কিংবা বিদেশ মানুষ যাচ্ছে, এটা কিছু যুক্তিযুক্ত কারণও আছে, যৌক্তিক কারণও আছে। কারণটা হচ্ছে যে আমরা তো বেশিরভাগই ভারতেই যাই, হ্যাঁ, ভারত, থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আমেরিকা যুক্তরাজ্যে আমরা কিছু যাই, হ্যাঁ, সম্প্রতি এখন আমরা চীনের আশা দেখছি, তো আমি সেটা আরো পরে আলোচনা করার বিষয় আসবে, হয়তো এখনো চীনে আমরা কতটুকু কি করতে পারবো কিংবা চীনে কতটুকু যেতে পারবো, যে আমাদের জন্য আমাদের এই আয়ের দেশের নাগরিকরা কতটুকু সুবিধা নিতে পারবে সেটা আরো পরে বিবেচনার বিষয় আসবে। তো এখন আমি যে দেশগুলোতে যাচ্ছি সেখানেই যদি যাই, কেন যাচ্ছি আমি বলেন, সেখানে হচ্ছে যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একটা রোগী ঢাকায় ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে সে বঙ্গবন্ধু মেডিকেলও দেখাইছে, তাকে এক ধরনের সাজেশন দিয়েছে তারা অপারেশন করতে হবে, এই সে ছোট বাচ্চা, সে ওই অপারেশনটা ওই পরামর্শটা নিয়েই ভারতে গেছে, ভারতে পরামর্শ নেওয়ার জন্য গেছে। ভারতের ওই ডাক্তারটা সবকিছু দেখে তাকে বলছেন যে আপনি যে চিকিৎসা করছেন এই চিকিৎসাটা ভালো, আপনি দেশেই করেন, হ্যাঁ, আপনি যে অপারেশনটা করবেন সেটা বঙ্গবন্ধু মেডিকেলে করলে 15 থেকে 20,000 টাকার মতো খরচ হবে, আমার এখানে বেসরকারি এখানে করলে 3 লাখ টাকা খরচ হবে, একই অপারেশন, আমি একই করব, উনিও একই অপারেশন করবেন। আপনি দেখেন মানে এটার মধ্যে দিয়ে কি হলো যে ওই রোগীটার কিন্তু মানে বাংলাদেশে তার যে অর্থ সাশ্রয় তা না, কিন্তু তাদের ইন্ডিয়ান চিকিৎসকদের প্রতি তার একটা আত্মনির্ভরশীলতা, অর্থাৎ একটা মানে বিশ্বস্ততা, একটা কি বলে এটাকে ভরসার জায়গাটা তৈরি হলো, এবং সে ভরসা পেল যে না, ইন্ডিয়ান ডাক্তাররা, ভারতের ডাক্তাররা একদম একটা বলে, তারা ব্যবসার দিকটা দেখে না, তারা সঠিক, সে পারলে তো 3 লাখ টাকা নিতে পারতো না, সে ওই রোগীকে পাঠায় দিল। এরপরে যদি ওই পরবর্তী সময় ওই রোগী যদি কোনো সমস্যায় পড়ে, ওই রোগী আবার কিন্তু সেখানে ভারতের ডাক্তারের কাছেই যাবেন। এটা আমি আপনাকে মানবিক দিকের কথা বললাম। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি ভারতের যে চিকিৎসাগুলো হয়, দেখেন যে আমাদের এখানে যে ডায়াগনোসিসগুলো, বিশেষ করে মানে যে যতগুলো রিসার্চ হয়েছে, সমস্ত রিসার্চগুলোতে মূলতই এসেছে 2 থেকে 3টি কারণ বারবার এসেছে। একটি হচ্ছে যে সমস্ত রোগের আমাদের এখানে খুব ভালো চিকিৎসা নেই, যে 4 থেকে 5টি রোগের চিকিৎসা নেই। দ্বিতীয়ত এসেছে যে এখানকার ডাক্তাররা রোগীদেরকে সময় দেন না এবং রোগীদের সঙ্গে বিহেভিয়ারটা ভালো বিহেভিয়ার করেন না। 3য় নম্বরটা এসেছে সঠিক ডায়াগনোসিস হয় না। 4র্থ নম্বর যেটা এসেছে সেটা হচ্ছে যে এখানকার চেয়ে খরচ ওখানে অনেক কম পড়ে। তো এখন এতগুলো ফ্যাক্টর যখন আপনি মানে চিকিৎসা ব্যবস্থাপনা দাঁড় করায় রাখবেন, তখন আপনার তো আর বলতে হবে না যে আসেন, তখন আপনি তো খোঁজ খবর নিয়েই যাবেন। এসব কারণেই আমাদের, কিন্তু এই যে নির্ভরতা, এটার তো একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। দীর্ঘমেয়াদী প্রভাব তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে কেন অবকাঠামো তৈরি হয়নি, আমাদের এখানে কেন ভালো মানে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো ভালো তৈরি হচ্ছে না, কেন ম্যানেজমেন্ট বিকেন্দ্রীকরণ সারা দেশে ছড়িয়ে পড়ছে না, কেন ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট করছে না এই কারণেই যে আপনি তো এই জায়গাটা মনোযোগ দিতে পারছেন না।
হ্যাঁ, আপনি একদিকে কি করছেন, ব্যক্তিগতভাবে আপনি চিকিৎসা থেকে আপনার অর্থ উপার্জন করছেন, আর ওইদিকে কিছু নাগরিকরা করছে কি সামাল দিতে না পেরে তারা বাইরে চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত আপনি পরনির্ভরশীলতা, বিদেশ নির্ভরতা কমাতে না পারবেন, হ্যাঁ, ততদিন পর্যন্ত আপনি দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থাপনা ভালো করতে পারবেন না। আর নির্ভরতা কমাইতে হলে দেশের ভিতরে চিকিৎসা ব্যবস্থাপনাটাকে আপনাকে সঠিক এবং আন্তর্জাতিক মানের করতে হবে। সম্প্রতি পটুয়াখালীতে এই ঘটনাটা ঘটেছে। একজন অনকলে থাকা চিকিৎসককে অবহেলার অভিযোগে ওএসডি করা হয়েছে। অনকলে থাকা মানে তো আসলে তিনি ডিউটিতে ছিলেন না, মোটামুটি এরকমটাই বোঝায়। তো এইরকম একজন চিকিৎসক যিনি আসলে ডিউটিতে নাই, তিনি কিভাবে অবহেলা করেন চিকিৎসায়? এইটা হয়েছে কি, আপনি তো এই পাশ থেকে দেখছেন, মানে অনকলে ডিউটি ছিল, তাই না? এরকম ঘটনা কিন্তু এই অনকলে ডিউটি কিংবা কলে ডিউটি কিংবা ফিজিক্যালি উপস্থিত সবসময় একই রকম ঘটনাগুলো ঘটছে। ফিজিক্যালি উপস্থিত থেকেও একটু যোগ করি, তিনি যেটা বলছিলেন যে তিনি যখন মানে অনকলে থেকে যখন খবরটা শোনেন তখন তিনি প্রস্তুত হয়ে হাসপাতালে ছুটে যান এবং যাওয়ার পরে মোটামুটি তিনি আসলে পান নাই আসলে না, ততক্ষণে হাসপাতালে একরকম ভাঙচুর করা হয়েছে। এইটার বিষয়ে আমি আমার ওই ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে, আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি এটা ডিটেলটা জানি। তো আমার উদ্বেগের বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, জানেন আপনি। আমার উদ্বেগের বিষয়টা হচ্ছে যে ওই যে তখন বিকেল 4টা বাজে, 4টা কি 4:30, 4:15 মতো ঘটনা। ওই সময়ে মানে সাধারণত 2টা থেকে তো আমাদের ছুটি হয়, মানে তাই না? তারপরে ওখানে চলে যায়। এখন একজন আবাসিক অফিসার থাকেন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক দেখাশোনার জন্য। উনি ওই যে এখন যিনি আছেন, হ্যাঁ, উনি অনকলে তখন ডিউটিতে ছিলেন। এখন 4টার সময় 4:30টার সময় ধরেন যে একজন রোগী হাসপাতালে যাবে, সংশ্লিষ্ট চিকিৎসক পাবে না, এটা তো আমি এক্সপেক্ট করব না। কারণ একটা হাসপাতাল 24 আওয়ার, সরকারি একটি হাসপাতাল 24 আওয়ার সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং আমাদের মানে মানুষের জনগণ সেই জন্যই সরকারকে ট্যাক্স দেয় যে আমি চিকিৎসাটা যেন নিশ্চিত করতে পারি। এখন 4টার সময় গেলে আপনার ডাক্তার নেই, কি হচ্ছে ডাক্তার অনকলে। হ্যাঁ, ভালো, অনকলে একজন ডাক্তার থাকতেই পারেন। ডাক্তারটা ওখান থেকে অনকল থেকে এসেছেন, এসে রোগীর অবস্থাও খুব খারাপ ছিল, ওই রোগীকে বাঁচানোর মতো পরিস্থিতি ছিল না। এখন আপনার কি ধারণা যে ওই ডাক্তার ছিল না কিংবা ওই ডাক্তার রোগীর অবস্থা ভালো না ঘটনা এবং একদিনের একটা ঘটনা, এরকম ঘটনার মধ্যে সব শেষ না? এটার পেছনে কারণটা হচ্ছে যে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমপ্লেক্সগুলোতে আপনি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি। হ্যাঁ, আমি নিশ্চিত করতে, যদি নিশ্চিত হইতো একটা 50 শয্যার হাসপাতালে, একটা 50 শয্যার হাসপাতালে পদ হচ্ছে আপনার 30 থেকে 32টি, তার মধ্যে চিকিৎসক হচ্ছে আপনার 10 থেকে 12 জন চিকিৎসকই একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 25 শয্যার 20 শয্যার যে হাসপাতালগুলো সেখানে 7 থেকে 8 জন চিকিৎসক, এবং সেখানে কিন্তু 2 জন 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। হ্যাঁ, এবং তাতে কিন্তু রোস্টার করা থাকে, কিন্তু ওখানে কিন্তু একজন আবাসিক মেডিকেল কর্মকর্তা সার্বক্ষণিকভাবে তাকে ওই কমপ্লেক্সের ভেতরেই কিন্তু থাকার কথা, কিন্তু অবস্থান এবং তাকে সার্বক্ষণিক থাকার কথা ওখানে আছেন। এখন আপনি কি জানেন যে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এখন যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে যে 435 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 47% পদ ফাঁকা, অর্থাৎ 47% পদ ফাঁকা। 47% কোনো চিকিৎসক, আমি চিকিৎসকের কথা বলছি, আমি অন্য কোনো টেকনোলজি, 47% পদে কোনো চিকিৎসক নেই। তাহলে চিকিৎসক থাকলো কতজন? 53। আমি 100 জনের মধ্যে যদি বলি 53% থাকলো, তাই না? এই 53% চিকিৎসকও ওখানে ডিউটিতে নেই। কারণ কি জানেন, এদের মধ্যে 26-28% মতো চিকিৎসককে আবার স্বাস্থ্য অধিদপ্তর নানা কারণে সংযুক্তি দিয়ে ওএসডি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কাউকে ওএসডি করেছে, কেউ আবার প্রশিক্ষণের জন্য গিয়েছে, কেউ আবার ধরেন যে প্রশিক্ষণের জন্য যে আর এখানে ফিরে আসেনি, কারণ ওখানে তো সুযোগ সুবিধা কম। তাহলে আপনার থাকলো কি যে আপনি 28 থেকে যদি 53 বাদ না, তাহলে থাকলো 25%, অর্থাৎ 25% চিকিৎসক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চলছে। একটা হাসপাতালে যেখানে আপনার 8 জন দরকার, সেখানে একজন চিকিৎসক আছেন মাত্র। তাহলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগী
হ্যাঁ, ওই রোগী যদি দুপুর 2টার সময়ে যেত, ওই রোগী যদি বিকাল 4-5টার সময়ে যেত, ওই রোগী যদি রাত 8টার সময় যেত, সে চিকিৎসা কখনোই পেত না, তাকে হাসপাতালে গেলেও মারা যেতে হতো। তাহলে এখানে দোষটা কার? ওই যে অনকলে যে ডাক্তার ছিল তার? না, তার দোষ না, সে তার পক্ষে একা সামাল দেওয়া সম্ভব না। আর তাও তো উনি অনকলে ছিলেন, অনকলে যদি হয় তাৎক্ষণিকভাবে উনি চলে আসতে পারেন, নিশ্চয় উনি কোনো চেম্বার করছিলেন, সেখান থেকে চলে আসতে পারেন, উনি চলে এসেছেন কিন্তু, হ্যাঁ, কিন্তু ওনার পক্ষে সম্ভব না। ওখানে তো আরো ডাক্তার থাকার কথা, তো সেই ডাক্তারগুলো কোথায় গেল তাহলে? না, এইটা একটা বিষয় গেল। আমি বললাম যে এই দিকটা। আরেকটা দিক হচ্ছে যে আইনগত যে বাধ্যবাধকতাগুলো, স্বাস্থ্য অধিদপ্তর বিএমডিসির যে আইনগত বাধ্যবাধকতাগুলো আছে, যে কখন একজন চিকিৎসককে ওএসডি করা যাবে, কখন কি করা যাবে, আমার ধারণা এখানে একটু যোগ করে এখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু কোনো প্রতিবেদন দেওয়ার আগেই তাকে ওএসডি করা। কারেক্ট, তদন্ত প্রতিবেদন এখনো রিপোর্ট আসেনি। হ্যাঁ, আপনি হচ্ছে যে তদন্ত প্রতিবেদন রিপোর্ট দিলে তখন আমরা বুঝতে পারবো যে চিকিৎসকের গাফলতি ছিল কিনা, তাই না? কিংবা রোগীটা প্রকৃত কি কারণে মারা গেছে, আসলে সেখানে চিকিৎসকের কোনো কিছু করার ছিল কিনা, উপস্থিত থাকলেও কিছু করতে পারতেন কিনা, কিংবা চিকিৎসক আসতে দেরি করেছেন কিনা, এটা তো আমরা জানতে পারতাম, তারপরে তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম। আমার একটা ধারণা যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে একটি প্রযুক্তি পটুয়া, খালি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উনি, তাই না? যিনি মারা গেছেন। হ্যাঁ, মারা গেছেন। তো এখন যেটা হয়েছে যে আমার একটা ধারণা যে কোনো নিয়ম নীতির না মেনে ওখানে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই চিকিৎসককে ওএসডি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, অর্থাৎ ওই শিক্ষার্থী যারা আছে নিয়ন্ত্রণের জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই চিকিৎসককে মানে ওএসডি করা হয়েছে। কিন্তু এটি খুব অন্যায় করা হয়েছে। এটি কি এরকম হয়ে গেল না, মানে সরকারি অব্যবস্থাপনার দায় একজন চিকিৎসকের উপর চলে গেল? হ্যাঁ, এটাই তো গেল। আমি তো বলছি যে সেই ব্যবস্থাপনাটা তার উপরেই তো গেল। কিন্তু তারপরেও যেটা হচ্ছে একজন চিকিৎসক, দেখেন যে আপনি যদি এইভাবে চিকিৎসকদের যদি ওএসডি করতে থাকেন, আপনি যদি চিকিৎসকদের এইভাবে যদি চিকিৎসকদেরকে হামলাই করতে থাকেন, আপনি যদি এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করতে থাকেন, তাহলে কিন্তু ঢাকার বাইরে, বিশেষ করে যেখানে সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা খুবই কম এবং দুর্বল, সেখানে কিন্তু এখন যেটুকু ডাক্তাররা যাচ্ছেন, এরপরে কিন্তু আপনি সেই সেবাটুকু আর ওখানে আপনি কিন্তু পাবেন না। দায়িত্বটা কি? আপনার সামাজিকভাবে আপনার দায়িত্ব আছে। দায়িত্বটা কি জানেন? আপনার প্রতিষ্ঠানে, উপজেলায় যখন একটি হাসপাতাল হবে, আপনার প্রতিষ্ঠানে যখন একটা মন্দির কিংবা একটা মসজিদ হবে, তখন সেটি রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনাকে স্থানীয় মানুষদের নিতে হবে, সম্মিলিত হবে, ধর্ম বর্ণ ভেদে সম্মিলিত হবে, সেটি রক্ষা করতে হবে। আমরা কিন্তু সেটি এখন করছি না। কেন করছি না জানেন? এটি আগে ছিল। আগে মানুষ যখন রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন দলমত নির্বিশেষে মানুষের বসবাস ছিল, তখন ছিল। এখন মানুষ রাজনীতিতে ডিভিশন চলে এসেছে, ভাগ হয়ে গিয়েছে। আপনি দেখছেন রোগীটা কে বিএনপি করে, হ্যাঁ, ওকে ফাইন, তখন হচ্ছে যে বিএনপি সমর্থক কর্মী যারা, রোগীটা কি আওয়ামী লীগ করে, হ্যাঁ, আওয়ামী লীগের যত লোকজন, ওই উপজেলায় যত লোকজন, সমস্ত স্টেক হোল্ডার, কারণ তারা তো সুবিধাভোগী, তো তারা ওখানে যে হামলা শুরু করলো করে, কে ওখানে অন্য একটা জাতীয় পার্টির কেউ আছে, তখন জাতীয় পার্টির ছেলে পেলেগুলো যে ধরে। কিন্তু সে বুঝতে পারছে না যে এই রাজনীতির বাহিরেও ওই হাসপাতালটা তার মানুষের জন্য, তার উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বোধের জায়গাটা আমাদের আনতে হবে, না হলে যেরকম একটা চিকিৎসক ওএসডি করে আপনি তো কোনো সমাধান আনতে পারবেন না। তো এখানে আসলে আমরা শেষ করে দিব, এখানে আসলে সমাধানটা কি? সমাধানটা যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে ধরেন যে আপনি তো জানেন যে কিছুদিন আগে এটি নিয়ে খুব হইচই হয়েছে, মানে ওই যে হাসপাতালগুলোতে যে হামলার হামলাগুলো খুব হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে শাটডাউন সমস্ত সমাধান করলো, তাই না? এখন শাটডাউন কিন্তু হয়ে গেছে, কিন্তু শাটডাউনের পরে তারা একটা স্মারকলিপি দিয়েছিল, দাবি ছিল তাদের, এই দাবিগুলো পূরণ করতে হবে। সেই দাবিগুলো পূরণের প্রতিশ্রুতিও সরকার দিয়েছে এবং সেটা অনেকদিন হয়ে গেছে। সেই দাবিগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি। এখন যেটা হচ্ছে যে আপনাকে এটা আসলে আপনি একটি দিনের কিংবা একটি কথায় আপনি এটা আসলে সমাধান সম্ভব না। আসলে এটা আসলে আপনাকে সুদূর প্রসারী, আপনাকে সঠিকভাবেই যথার্থভাবে ভালোবেসেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার একটা চিকিৎসা প্রতিষ্ঠান কিংবা আমার একটা হাসপাতালে সঠিকভাবে রোগীদের সেবা দিতে হইলে আমাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। সেই ব্যবস্থাগুলো এখনো নেওয়া হয়নি। এখন ওই যে একজন অনকলে ডাক্তার, এরপর আপনি ডাক্তারই পাবেন না। উনি যদি অনকলে না থাকতেন, আপনি ধরেন যে ওই সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন 1 থেকে 2 জন করে ডাক্তার আছে, অনেক কমপ্লেক্সে 1 জনও ডাক্তার আছে। সেই ডাক্তার যখন আপনার ডিউটি পরে যখন চলে যাবে,
তখন শুধু থাকবে নার্স আর দুই একজন ওয়ার্ড বয়, টেকনিশিয়ানও তো থাকে না, কারণ টেকনিশিয়ানরাও চলে যায়, আড়াইটার পরে তো ওখানে তো এক্সে কিচ্ছু হয় না, ওখানে 2টার পর তো এমনি বন্ধ হয়ে যায়। আর মেশিনই তো ওখানে মাত্র কম মেশিন, 2-1টা মেশিন ওখানে, তারাও থাকে না, শুধু একজন নার্স কিংবা ওয়ার্ড বয় থাকতে পারে ওখানে। তাহলে সে হাসপাতালটা যখন রোগী আসবে তাহলে কি করে, কাউকে না পেয়ে তারা শেষ পর্যন্ত গ্লাস ভাঙচুর করে চলে যাবে। এই তো সমাধান। তাহলে এইটা সমাধান, এইটাই তো ওদের কাছে সমাধান। তাহলে এই সংকট কাটাতে হলে আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে যথার্থভাবে বিনির্মাণ করতে হবে, যথাযথভাবে লোকবল দিতে হবে, মেশিন দিতে হবে। বেশি দেওয়ার দরকার নেই, আপনার প্রোটোকল অনুযায়ী এখন যেটুকু দেওয়ার কথা আছে, আপনার তো একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মধ্যে হাসপাতালগুলো পরিচালনা করতে হবে। না হলে যে এইরকম ওই ডাক্তারটার মতো নিরাপরাধ ওএসডি হয়ে যেতে হবে, না হলে তো আপনাকে ভাঙচুর করতে হবে, ওই স্বাস্থ্য কমপ্লেক্স, ওই হাসপাতাল আর কোনোদিন দাঁড়াবে না। আপনি বলছিলেন, আমি আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই আপনার কথার সাথে, যে জনবল নিয়োগের কথা বলছিলেন আপনি, কিন্তু আমরা আরেকটা বিষয় এখানে দেখছি যে ঢাকার বাইরে আসলে সেভাবে তেমন একটা নজর দেওয়া হচ্ছে না, যেমনটা আমরা সুনামগঞ্জের ঘটনায় দেখলাম এবং পটুয়াখালীর ক্ষেত্রেও আমাদের কাছে বিষয়টি এরকমই মনে হচ্ছে, ঢাকার বাইরে নজরটা খুব কম পড়ছে। বিকেন্দ্রীকরণের যে অভাব সেটা পরিলক্ষিত হচ্ছে, এখানে নজর দেওয়া দরকার। আপনি খুব চমৎকারভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। প্রতীক ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের মেডিভয়েস নিউজ রুম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। খোদা হাফেজ।